আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিহাইন্ড দ্য স্পোর্টস থেকে। সঙ্গে আছে আমি বরাবরের মতো মাসুম রেজা। আজকে কিছু উইকেট নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে চাই। প্রথম উইকেট আসলে সাইব। বিশেষত হচ্ছে যে আপনি যখন আপনার পটেনশিয়ালিটির জায়গা থেকে কাজ করবেন এবং আপনি যে স্ট্রং জোনে যে বেস করে যে শটগুলো আপনি নির্ভর করে সেই শটগুলো যখন আপনি খেলতে পারবেন তখন আপনি আসলেই প্রপার টাইমিং নির্ভর ব্যাটার। আমরা যদি সচিন টেন্ডুলকার কিংবা বিরাট কোহলির দিকে তাকাই তাহলে দেখা যায় তারা আসলে কিন্তু ছক্কা মারার জন্য আসলে ব্যাট করে না। তারা কাউন্টার অ্যাটাক হিসেবে, বোলারদের কাউন্টার অ্যাটাক হিসেবে যে কাজগুলো আসলে করা দরকার সেই কাজগুলোই করে। কিন্তু বর্তমান বাংলাদেশ টি-20 দলের ব্যাটাররা আসলে তাদের সক্ষমতার জায়গা কোথায়, তাদের স্ট্রং জোন কোথায়, উইক জোন কোথায়, আসলে সেই বিষয়গুলো নিয়ে টিম ম্যানেজমেন্ট সহ শুরু করে ব্যাটিং কোচ কি কাজ করে সে বিষয়ে কিন্তু আমরা প্রশ্নাতীত। আমরা যদি নো ডাউট আসলে আশরাফুলের পটেনশিয়ালিটি, আশরাফুলের কর্মক্ষমতা সম্পর্কে আমাদের কোনো সন্দেহ জায়গা ছিল না, স্টিল এখন পর্যন্ত নেই। কিন্তু আসলে কতটুকু কাজ করতে পারছেন আশরাফুল তাদের ব্যাটারদের নিয়ে সেই জায়গাটা কিন্তু থেকেই যায়। আমরা যদি কিছু বিষয় লক্ষ্য করি তাহলে আপনি দেখবেন এটা আসলে বোঝার জন্য আপনার ক্রিকেটে বিশাল কোনো নলেজ থাকা লাগবে ব্যাপারটা তা নয়। আমরা সাইফ হাসানের যদি উইকেটগুলো একটু বিশ্লেষণ করি তাহলে দেখা যায় উনি প্রপার টাইমিং নির্ভর ব্যাটার হওয়ার চেষ্টা করেন, কিন্তু প্রপার টাইমিং নির্ভর ব্যাটার হতে হলে ব্যাটের যে কৌশলগুলো সেগুলো আসলে রপ্ত করা উচিত। তার বডি ফ্লেক্সিবিলিটির দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, সাইফ হাসান যে ব্যাট গুলো করেন সেখানে তার ফ্রন্ট ফুট গুলো কিন্তু আসলে ক্লিয়ার না। তিনি ওই যে হয় নাকি যে আপনি পায়ে একটা পেরেক দিয়ে দিয়েছেন এবং পাটা আসলে নড়াচড়া কোনো সুযোগ নেই, আপনার ফ্রন্ট ফুটের যে কাজ করতে হয়, ব্যাক ফুটের যে ক্রিকেটে কাজ করতে হয় সেই কাজগুলো আসলে সাইফ হাসান করে কিনা এটা প্রশ্নাতীত। আপনি শট খেলবেন কখন, যখন আপনি ওই রেঞ্জটা আসলে ব্যবহার করতে পারবেন ক্রিকেটে। ওই যে ব্যাকগ্রাউন্ড বলি যে আসলে ক্রিকেটের ব্যাকগ্রাউন্ড মেনে তিনি শট খেলেন কিনা সেই বিষয়ে কিন্তু প্রশ্ন থেকে যায়। আমরা উইকেটটির দিকে যদি একটু তাকাই তাহলে দেখতে পাচ্ছি আমরা সাইফ হাসান যে উইকেটের শটটা খেলতে গিয়েছিলেন আমরা দেখি তিনি ব্যাটটা নিয়েছেন, তার ফ্রন্ট ফুটটাও ক্লিয়ার না, তিনি ফ্রন্ট ফুটটা আসলে যে জায়গা থেকে ছিল আসলে সেই জায়গা থেকে তিনি করেছেন এবং সেখান থেকে তিনি শট জেনারেট করার চেষ্টা করেছেন। এই মুহূর্তে যখন আপনি বডির এই ঠিক কাজটি করতে পারবেন না তখন আপনি বডির ওই পটেনশিয়ালিটিটা, ওই এনার্জিটা আসলে বিল্ড আপ করতে পারবেন না। আমরা দুটো ছবি যদি পাশাপাশি দেখি সূর্য কুমার যাদবের সাথে বর্তমান হালে সাইফ হাসানের, দোনোজনই আসলে সেম রোটেড শট খেলেন এবং দোনোজনের ক্ষেত্রে ওই যে ফ্লেক্সিবিলিটি, তার নো লুক শটের যে আমরা কথা বলি, দোনোজনে আসলে নো লুক শট খেলেন। কিন্তু যে বিষয়টি পার্থক্য তৈরি করে সূর্য কুমার যাদব আসলে তার ফ্রন্ট ফুটের ব্যবহারটা তিনি ক্লিয়ার করেন আগে। যখন বোলার বল নিয়ে আসেন তার আগেই তিনি তার সামনের ফ্রন্ট ফুটের যে কথা বলি, সামনের পায়ের যে কথা বলি, সেটি আসলে তিনি আগে ক্লিয়ার করেন। ক্লিয়ার করার পর আসলে বলের মেরিট অনুযায়ী তিনি শটটি খেলেন। পক্ষান্তরে যদি আমরা বর্তমান সময়ের সাইফ হাসানের কথা বলি, সেম আসলে নো লুক তিনি শট খেলতে যান কিন্তু সামনে ফ্রন্ট ফুটের যে ব্যবহার, তিনি ফ্রন্ট ফুটটা যে ক্লিয়ার করবেন সেই জায়গাটা তিনি আসলে ক্লিয়ার করেন না। যখন তিনি তার ফ্রন্ট ফুটটা ক্লিয়ার করেন না সেক্ষেত্রে হয় কি তার বডিটা ইমব্যালেন্স অবস্থায় আসলে চলে আসে। এখন আসলে জেনারেলি বডি ইমব্যালেন্স অবস্থায় থাকলে শর্ট পাওয়ার জেনারেট করতে পারবেন না, সেটা খুবই স্বাভাবিক ব্যাপার। আসলে সাইফ হাসানের ক্ষেত্রে যে বিষয়টি তা ঘটছে ব্যাপারটি তা নয়। আমরা হালের বর্তমান সময়ের বেশ কিছু ক্রিকেটারকে দেখি যে আসলে বডির ওই পাওয়ার মাসেলটা বিল্ড আপ করতে চান কিন্তু শেষ সময়ে এসে তারা সব ক্ষেত্রেই কিন্তু ধরা হয়। আমরা পরবর্তী বিশ্বকাপ বারবার কথা বললাম, পরবর্তী বিশ্বকাপ আসলে আমাদের এশিয়া মহাদেশের মধ্যে নয়। এখন এশিয়া মহাদেশের বাইরে বিশ্বকাপ যখন হবে ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়া, তাদের মাঠগুলো আসলে অনেক ক্ষেত্রেই বড়, বাংলাদেশের চাইতে 10-15 মিটার কোনো কোনো অংশে বেশি হয়। এখন এই 10-15 মিটার আসলে আপনার পার্থক্য জায়গাটা করে দিবে যে আপনার বডির পাওয়ার মাসেলটা কেমন। হ্যাঁ, এটা খুব সাধুবাদ একটি বিষয় যে বাংলাদেশের ওই ব্যাটাররা চেষ্টাটুকু করতেছেন, কিন্তু চেষ্টা আপনি করবেন কখন, যখন আপনার ওই পাওয়ার জেনারেটটা আপনি করতে পারবেন। বেশ কিছু বছর আগে সাকিব আল হাসানের একটি কথা খুবই ভাইরাল হয়েছিল যে আসলে বাংলাদেশ ক্রিকেটারদের ওই শক্তি নাই যেটা ওয়েস্ট ইন্ডিজ কিংবা আপনি ইংল্যান্ড হালের ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়ার কথা বলেন, সেই পাওয়ারটা আসলে বাংলাদেশ ক্রিকেটারদের মধ্যে নাই। তো টাইমিং ব্যাটারদের আসলে মাসেলের ব্যবহার সবসময় করতে হবে ব্যাপারটা তা নয়। আপনি মাসেলের ব্যবহার করবেন কখন, যখন আপনি ওই পুরোপুরি জিনিসটাকে আসলে আয়ত্ত করতে পারবেন। বাংলাদেশ ব্যাটাররা বডি পাওয়ার মাসেল এই সব কিছুতেই অত্যন্ত দুর্বল এবং এটা আগে থেকেই জন্মগতভাবে ডিএনএ থেকেও আপনি বলতে পারেন এটা তো একটু দুর্বলতা ছিল। সুতরাং আপনাকে টাইমিং নির্ভর সত্যিকার অর্থে ব্যাট করতে হবে। আপনি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের মধ্যে নিজের পাওয়ার মাসেল ব্যবহার করতে পারবেন না, এটা হয়ও না। আসলে আপনাকে প্রকৃত টাইমিং নির্ভর, আপনি
বেটার হওয়া যায়। আমরা যদি ইন্ডিয়ার কথা বলি, আসলে তাদের ক্ষেত্রে আমাদের খুব বেশি একটা পার্থক্য নাই, যদিও ফিটনেসের একটা ইস্যু তো থেকেই যায়, তারপরে পাওয়ার জেনারেট করার যে বিষয়টি সেটা আসলে ইন্ডিয়ার ক্রিকেটার কিংবা বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে পার্থক্য জায়গাটি নেই। কিন্তু ওই যে ব্যাপার বললাম যে ক্রিকেটে ব্যাকরণের যে একটা বিষয় আছে, সেই বিষয়টা আসলে ইন্ডিয়ার ক্রিকেটাররা যতটুকু গুরুত্বপূর্ণভাবে অ্যাডপ্ট করতে পারেন, আসলে বাংলাদেশ ক্রিকেটাররা এত গুরুত্বপূর্ণভাবে অ্যাডপ্ট করতে পারেন না। সুতরাং আপনি পাওয়ারের ব্যবহার করেন না ভাই, আপনাকে কে নিষেধ করছে? কিন্তু পাওয়ারের আপনি তখনই ব্যবহার করবেন যখন আপনার হাতে ওই সেই পাওয়ারটা থাকবে। বর্তমান সময়ে বাংলাদেশ ক্রিকেটাররা যারা আছেন, আমি এত পাওয়ার কারোর মধ্যে দেখি না, উইথ ডিউ রেসপেক্ট, আমি সত্যিকার অর্থে এই পাওয়ারটা কারোর দেখতে পাই না। সুতরাং আপনাকে ব্যাকরণ মেনে শট খেলতে হবে। আপনি 170 রানের, আমরা প্রথম জিম্বাবুয়ের সাথে যদি কথাটা উল্লেখ করি, আমরা 170 রান তাড়া করতে গিয়ে ম্যাচ হেরেছি। আসলে 170 রান টি-20 তাড়া করার জন্য মাসেলের খুব বেশি ব্যবহার করার প্রয়োজন পড়ে না। আপনি ক্রিকেটীয় শট যদি খেলেন, এই ম্যাচগুলো আসলে 8.25 কিংবা 8.5 করে রান, আসলে এটা নেওয়ার জন্য আপনার মাসেলের খুব বেশি ব্যবহার করতে হয় না। আপনি প্রপার টাইমিং নির্ভর ব্যাটার হলে হয়, যেটা আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার কথা আমি বারবারই বলি, তারা যেভাবে অ্যাডপ্ট করতে পারেন, আসলে বাংলাদেশ ক্রিকেটাররা সেভাবে অ্যাডপ্ট করতে পারেন না। যদি এই জায়গা থেকে কাজ করা যায়, আসলে তামিম ইকবাল খানকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করব। বর্তমানে আসলে স্পোর্টস সায়েন্স বিষয়টি যে কি, আমি আপনাদের বেশ কিছু ভিডিওতে এই সার্কেলটা বারবার ঘোরাতে থাকি যে আসলে স্পোর্টস সায়েন্সটা বাংলাদেশ ক্রিকেটারদের বোঝাতে হবে। স্পোর্টস সায়েন্স বুঝলেই আসলে এই মাসেলের ব্যবহার করতে হয় কিভাবে, কিংবা কৌশলগুলো আসলে কেমন হইতে হয়, সে বিষয়গুলো স্পষ্টভাবে ধারণা তৈরি করতে পারে আসলে বাংলাদেশ ক্রিকেটাররা। সেক্ষেত্রে একটা স্পোর্টস সায়েন্স বা স্পোর্টস ল্যাব যদি তৈরি করতে পারে, এবং উইথিন, এটা খুব মডার্ন ক্রিকেটে আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মতো একটা আধিপত্য ক্রিকেট বোর্ড স্পোর্টস ল্যাব নেই, এটা আসলে লজ্জার। এবং এটা আমি আপনাদের ভিডিও থেকেই, চলমান ভিডিও থেকেই বারবার বলতে আছি যে স্পোর্টস সায়েন্স, স্পোর্টস ল্যাব, এই বিষয়গুলোর সাথে বাংলাদেশ ক্রিকেট যত দ্রুত অ্যাডপ্ট করতে পারবে, ততই আসলে ডেভেলপ করা যাবে। তো আমি আশা করছি যে আমাদের যে প্রজেক্টগুলো তামিম ইকবাল খান গ্রহণ করেছে, সেগুলো দ্রুত সমাধান করার জন্য আসলেই বডির এই পাওয়ার, বডির এই ফ্লেক্সিবিলিটি তখনই হবে যখন স্পোর্টস ল্যাব নিয়ে তাদের এই উইক জোন এবং স্ট্রং জোনটা নিয়ে আসলে কাজ করা হবে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য আশা করছি। আসলে স্পোর্টস সায়েন্স বা স্পোর্টস ল্যাব নিয়ে আপনার ধারণা কি? ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, এবং বিশেষ করে বাংলাদেশ ফুটবলাররা, বাংলাদেশ ক্রিকেটাররা যত দ্রুত সম্ভব স্পোর্টস সায়েন্সটা নিয়ে ধারণা তৈরি করবে, এটাই আমাদের আসলে চাওয়া। সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।